তৌহিদ শহরে থাকে, ভার্সিটিতে পড়ে। ছুটি হলে গ্রামে আসে বাবা মার কাছে। তেমনি আজও বাড়ি ফিরছে। বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখছিল শহরের আলো ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। মানুষের কোলাহল ফুরিয়ে গিয়ে জায়গা নিচ্ছে নীরবতা। প্রতিবারই সন্ধ্যার আগেই বাড়িতে পৌঁছে যায়। অনেক দিন হয়েছে বাড়ি ফেরেনি, তাই ছুটি পেতেই আর দেরি করেনি। মনটা বাড়ি ফিরতে ছটফট করছিল, তাই বিকেলে ক্লাস থেকে ফিরেই আগে পিছে না ভেবে বাসে উঠে পড়েছে। ঘড়িতে রাত প্রায় 11টা। স্টপেজে নেমে পড়ল সে। বাস চলে যেতেই চারপাশটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, যেন কেউ শব্দ বন্ধ করে দিল। বুকটা ছ্যাঁত করে উঠল ওর। দোকানপাট বন্ধ, রাস্তায় কোনো মানুষ নেই, শুধু সামনে সেই পরিচিত পথ। বাড়িতে যেতে হলে আগে নদী। গ্রামে সবাই একে নদী বলে, আসলে খালের মতো, কিন্তু গভীর। ঘাটে এসে তৌহিদ থেমে যায়। নদীর উপর কুয়াশা, অন্ধকারে পানি নিকষ কালো মনে হচ্ছে, যেন কালির মতো। ঘাটে একটা নৌকা বাঁধা, নৌকার ভেতরে একজন বসা মাঝি, বয়স্ক, মুখটা স্পষ্ট দেখা যায় না, কেবল লণ্ঠনের আলোয় তার দাঁড়ির ছায়া নড়ে। তৌহিদ একটু ইতস্তত করে বলে, চাচা, পার করবেন? লোকটা মাথা তোলে না, কণ্ঠটা খুব ধীরে আসে, এই সময় কি ওপারে যায় না বাবা? এই কথাটা কানে ঢোকে না, ঠিক যেন মনে ঢুকে যায়। তৌহিদ বলে, চাচা, বাড়ি ফিরছি, আমাকে একটু পার করান, এত রাতে রাস্তায় কিভাবে থাকব? কিছুক্ষণ নীরব থেকে মাঝি রাজি হয়। দাঁড় টানে, নৌকা ছাড়ে। নৌকায় উঠতেই তৌহিদের অদ্ভুত লাগে। আগে যারা নৌকা পারাপার করত তাদের প্রায় সবাইকে সে চেনে, কিন্তু এই মাঝিকে সে আগে কখনো দেখেনি। তাকে কেমন জানি রহস্যময় আর ভুতুরে লাগছে। গা ছমছম করছে ওর। বাড়িতে জানায়নি যে ও ফিরছে, ভেবেছিল সারপ্রাইজ দেবে, কিন্তু এখন যে ফোন করবে সে উপায়ও নেই। মোবাইল নেটওয়ার্ক খুবই খারাপ, কয়েকবার চেষ্টা করেছে, ফোন যাচ্ছে না। নৌকা মাঝ নদীতে পৌঁছায়। হঠাৎ চারপাশের শব্দ থেমে যায়। দাঁড়ের শব্দ নেই, পানির ঢেউ নেই, এমনকি নিজের নিঃশ্বাসও যেন কানে আসে না। তৌহিদ তাকায় মাঝির দিকে। লণ্ঠনের আলোয় এবার তার মুখটা দেখা যায়। চোখ দুটো খোলা, কিন্তু চোখে কোনো দৃষ্টি নেই। ভয়ের শীতল স্রোত বয়ে গেল পুরো শরীরে। বুকটা একটানা ধুকধুক করছে। তৌহিদ গলা শুকিয়ে জিজ্ঞেস করে, চাচা, আপনার নাম কি? মাঝি দাঁড় থামায়, নৌকা থামে না। সে খুব শান্তভাবে বলে, নাম ছিল, নদী কেড়ে নিয়েছে। এ সময় নদীর পানি নড়তে শুরু করে। নৌকার চারপাশে একটার পর একটা হাত ভেসে ওঠে। মানুষের হাত, কিছু ছোট, কিছু বড়, কোনো কোনো হাতে এখনো লাল চুড়ি। হাতগুলো নৌকার কিনারা ধরে আছে। মাঝি খুব স্বাভাবিক স্বরে বলে, ওরা সবাই ফিরছিল, কেউ ঠিক পথে আসেনি। তৌহিদের শরীর জমে যায়। নৌকা আচমকা ঘাটে ঠেকে। মাঝি নেমে যায়। তৌহিদ নৌকা থেকে নামতেই মাঝি শেষ কথাটা বলে, আজ রাতটা সাবধানে কাটাস। লণ্ঠনের আলো নিভে যায়, নদী আবার চুপ। তৌহিদ পিছনে তাকায়, নৌকা নেই, মাঝি নেই। নদী শেষ, কিন্তু পথ শেষ না। শুধু সামনে ফাঁকা মাঠ। আর সেই মাঠে পা রাখতেই তৌহিদ বুঝতে পারে নদী পার হওয়াটা ছিল সবচেয়ে সহজ অংশ। ঘাট থেকে কয়েক কদম যেতেই চারপাশটা বদলে গেল। এটা সেই পরিচিত মাঠই, দিনে যেখানে সে ছোটবেলায় দৌড়েছে, ধান কাটতে বাবা চাচাদের সাথে এসেছে, কিন্তু রাতে এই মাঠই এত অচেনা হয়, আজই প্রথম বুঝতে পারল। চারদিকে শুধু খোলা জায়গা, গাছ নেই, ঘর নেই, তবু মনে হচ্ছিল কেউ লুকিয়ে আছে। তৌহিদ হাঁটছে, তার পায়ের শব্দ কানে আসছে, কিন্তু ঠিক সময় না। এক পা ফেলে, যেন 2 সেকেন্ড পর শব্দ কানে আসে। সে থামে, শব্দ থামে। সে আবার হাঁটে, এবার শব্দ আসে তার পেছন থেকে। তৌহিদের বুকের ভেতর কেমন যেন করে ওঠে। সে হালকা গলায় বলে, কে? কোনো উত্তর নেই, কিন্তু কয়েক সেকেন্ড পর ধানের খড়ের ভেতর থেকে খুব নিচু একটা আওয়াজ, এটা তো তোমার রাস্তা না। কণ্ঠটা পুরুষ না, নারী না, শিশুও না। তৌহিদ চিৎকার দিয়ে ওঠে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। সে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে দেখে তার সামনে দূরে একটা আলো, হালকা হলুদ আলো।
কুপির আলো। এই মাঠে কোনো ঘর নেই, কোনো কুপি থাকার কথা না। গ্রামে একটা কথা আছে, রাতে মাঠে আলো দেখলে সোজা তাকাতে নেই। তৌহিদ তাকিয়ে ফেলে। আলোটা নড়ছে, ধীরে ধীরে তার দিকে আসছে। আর আলো যত কাছে আসে তৌহিদ তত পরিষ্কার দেখতে পায় আলোটা কেউ বহন করছে না, আলোটা ভাসছে। হঠাৎ আলোটা নিভে যায়। ঠিক সেই মুহূর্তে তৌহিদের ডান কানে কেউ ফিসফিস করে বলে, এদিক দিয়ে গেলে আগে পৌঁছাবি। তৌহিদ চমকে ঘাড় ঘোরায়। কেউ নেই, কিন্তু কানে এখনো শ্বাস লাগছে। গরম না, ঠান্ডাও না। সে আবার দৌড়ায়। হঠাৎ তার সামনে কেউ দাঁড়িয়ে যায়। একটা ছেলে, তারই মতো, একই বয়স, একই জামা, একই মুখ। তৌহিদ থেমে যায়। ছেলেটা তাকিয়ে আছে, কিন্তু চোখে কোনো ভয় নেই। ছেলেটা খুব শান্ত গলায় বলে, তুই এখনো পারিস, ঘুরে যা। তৌহিদের গলা কাঁপে। তুই তুই কে? ছেলেটা হাসে। এই হাসিটা ভয়ঙ্কর না, এই হাসিটা দুঃখী। আমি তুই, একটু আগের তুই। তৌহিদের মাথা ঝিমঝিম করে, চারপাশটা কেঁপে ওঠে। ছেলেটা বলে, নৌকার মাঝির কথা শুনিস নাই, তাই না? তৌহিদ জোরে জোরে কাঁপা কণ্ঠে দোয়া পড়তে থাকে। ছেলেটা ধীরে ধীরে পিছিয়ে যায়। মাঠের ভেতর মিলিয়ে যাওয়ার আগে শেষ কথা বলে, বাড়ি পৌঁছানো মানেই বাঁচানা তৌহিদ। হঠাৎ তৌহিদ খেয়াল করে সে একা না, মাঠের চারিদিকে অন্ধকারে দাঁড়িয়ে আছে মানুষ। সবাই চুপ, সবাই তাকিয়ে আছে। কেউ ডাকছে না, কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন, তুই কি আমাদের জায়গা দিয়ে যাচ্ছিস? তৌহিদের পা আর চলে না, তবু সে জোর করে সামনে এগিয়ে চলে। মনে মনে একটানা দোয়া পড়তে থাকে। ঠিক তখন দূরে তার বাড়ির কুকুরের ডাক শোনা যায়। এই শব্দটা বাস্তব। তৌহিদ শেষ শক্তিটুকু দিয়ে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে তার মনে হয় পথটা লম্বা হচ্ছে, পথ যেন শেষই হচ্ছে না। আর তার পেছনে যেন কেউ দৌড়াচ্ছে। তার কানে শুধু কণ্ঠ বাজছে, ফিরে আয়, ফিরে আয় তৌহিদ, ফিরে আয়। ঠিক তখনই সে তার নিজের বাড়ির উঠানে ঢুকে পড়ে। হাঁপাচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, জোরে জোরে মা মা বলে ডাকতে লাগলো। কি আশ্চর্য, ওর গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। দরজায় কড়া নাড়তে গেল, দরজা খোলা, ভেতরে ঢুকে পড়ল। ভেতরে সবাই ঘুমাচ্ছে, ওর নিজের ঘরের দরজাটা পুরো খোলা। যেন ওর মা জানতো ও আসছে। ওর ঘর সুন্দর করে গোছানো, বিছানা পাতা আছে। ঘরে ঢুকে পড়ল তৌহিদ। ঘরের আয়নায় ও দেখতে পায় সে একা দাঁড়িয়ে নেই, তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তৌহিদ দরজা বন্ধ করে দেয়। ঘরের ভেতরে নিস্তব্ধতা। বাবা মা সবাই ঘুমাচ্ছে। ঘড়ির কাঁটার শব্দ শোনা যায়, যেন সবকিছু খুব স্বাভাবিক। কিন্তু তৌহিদের মাথায় কিছুই ঢুকছে না। মাথা ঝিমঝিম করছে, সবকিছু অস্বাভাবিক লাগছে ওর কাছে। আয়নায় স্বাভাবিক কিছুই নেই। তৌহিদ ধীরে ঘাড় ঘোরায়। তার পেছনে যে ছায়াটা দাঁড়িয়েছিল সে এখনো আছে, লম্বা, অস্বাভাবিক লম্বা। মুখ দেখা যায় না, কিন্তু ছায়াটার মাথা ধীরে ধীরে কাত হয়, যেন তাকিয়ে আছে। তৌহিদের গলা দিয়ে শব্দ বের হয় না। ঠিক তখনই ছায়াটা কথা বলে। কণ্ঠটা পরিচিত, খুব পরিচিত। এই ঘরটা কি তোর? তৌহিদ কাঁপা গলায় বলে, হ্যাঁ। ছায়াটা এক পায়ে এগিয়ে আসে। তাহলে তুই এখানে এত দেরি করে এলি কেন? এই প্রশ্নটা প্রশ্ন না, এটা অভিযোগ। হঠাৎ ঘরের বাতি নিভে যায়, আয়না অদৃশ্য। অন্ধকারে তৌহিদ টের পায় ঘরের দেয়ালগুলো দূরে সরে যাচ্ছে। ঘর আর ঘর নেই, সে দাঁড়িয়ে আছে নদীর ঘাটে। ঠিক সেই ঘাট, নৌকা বাঁধা, মাঝি বসে আছে। লণ্ঠনের আলো জ্বলছে। মাঝি মাথা না তুলেই বলে, একবার পার হলে আর ফেরা যায় না বাবা। তৌহিদ চিৎকার করে বলে, আমি তো পার হয়েছি। মাঝি হেসে ওঠে। এই হাসি নদীর পানির মতো ভারী। তুই নৌকা থেকে নামছিলি ঠিকই, কিন্তু ঘাটে না। লণ্ঠনের আলো এবার পানিতে পড়েছে। তৌহিদ দেখতে পায় নদীর পানিতে একটার পর একটা মানুষ দাঁড়িয়ে আছে। সবাই ভেজা, সবাই চুপ, আর সবার চোখ তার দিকে। মাঝি বলে, ওরা সবাই বাড়ি ফিরছিল, কিন্তু এই নৌকায় তো বাড়ি ফেরা যায় না বাবা। রাত ওদেরকে আটকে রেখেছে, তুইও ফিরতে পারবি না। তৌহিদের চোখ আটকে যায়। ভিড়ের মাঝখানে সে নিজেকেই দেখতে পায়। একই জামা, একই মুখ, চোখ খোলা, কিন্তু নিঃশ্বাস নেই। তৌহিদ পেছাতে চায়, কিন্তু পা নড়ে না। মাঝি এবার তার দিকে তাকায়। এই প্রথম। চোখ নেই, শুধু গর্ত।
তুই বাড়িতে ফিরতে পারিসনি। ওটা ছিল তোর স্মৃতি, তাই তোর ডাকে কেউ সাড়া দেয়নি, কেউ তোর কথা শুনতে পায়নি। চারপাশে যারা দাঁড়িয়েছিল তারা এখন কথা বলছে। সবাই একসাথে, আমরা সবাই বাড়ি পৌঁছেছিলাম, কিন্তু সত্যি না, স্মৃতিতে। তৌহিদ চিৎকার করে, তাহলে আমি এখন কোথায়? চারদিক থেকে উত্তর আসে, আমাদের সাথে। হঠাৎ দূরে আজানের শব্দ, এইবার স্পষ্ট। মানুষগুলো ধীরে ধীরে পেছাতে থাকে। মাঝির কণ্ঠ শেষবারের মতো ভেসে আসে, চল বাবা, আজান হয়ে গেছে, আমরা আর থাকতে পারবো না। দিনের বেলায় আমরা থাকতে পারি না, চল তৌহিদ চল। ধীরে ধীরে অন্ধকার মিলিয়ে গিয়ে সূর্য উঁকি দিল। চোখে মুখে সূর্যের আলো পড়তেই তৌহিদ চোখ মেলল। তাকিয়ে দেখে সে নদীর ঘাটে পড়ে আছে। গ্রামের মানুষ জড়ো হয়ে গেছে। মা কান্না করছে। তৌহিদ শ্বাস নেয়, সে বেঁচে আছে। কিন্তু যখন সে উঠে দাঁড়ায়, নদীর পানিতে তার প্রতিবিম্ব দেখতে পায়। তবে সেই প্রতিবিম্ব তার মতো হুবহু নড়ছে না। তার নড়াচড়া আর প্রতিবিম্বের নড়াচড়া এক নয়। কিন্তু আর কেউ সেটা খেয়াল করে না। তার কানে কেউ যেন ফিসফিস করে বলে, সবাই নদী পার হতে পারে, কিন্তু কেউ কেউ নদী থেকে পুরোপুরি বের হতে পারে না। যারা ফিরে যায় তারা কি সত্যিই ফেরে? চারদিকে গ্রামের মানুষ, মা তাকে জড়িয়ে ধরে কাঁদছে। সবাই বলছে, আল্লাহ বাঁচাইছে, ভাগ্য ভালো, আর একটু দেরি হলে। কেউ খেয়াল করে না তৌহিদ কিছু বলছে না। সে নদীর দিকে তাকিয়ে আছে। পানি এখন পরিষ্কার, শান্ত, দিনের নদী, যেন গতরাতে কিছুই ঘটেনি। তৌহিদ উঠে দাঁড়ায়, হাঁটে। সব কিছু ঠিকঠাক মনে হয়, কিন্তু সে বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই। বাড়িতে ফিরলে মা বলে, গোসল করে আয়। তৌহিদ গোসল করে এসে আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে। চেহারা তারই, কিন্তু চোখে ক্লান্তি। সে হাত তোলে, আয়নার মানুষটাও হাত তোলে, কিন্তু 1 সেকেন্ড দেরিতে। তৌহিদের বুকের ভেতর কেঁপে ওঠে। সে নিজেকে বোঝায়, ভয়। সারাদিন কেটে যায়, কিন্তু সন্ধ্যা নামলেই বাড়ির চারপাশের শব্দ বদলে যায়। তৌহিদ নিজের ঘরে বসে আছে। হঠাৎ খুব পরিচিত একটা আওয়াজ কানে বাজে। দাঁড়ের ছলাৎ ছলাৎ শব্দ। নদী থেকে। তৌহিদ জানালার কাছে যায়। দূরে নদীর ঘাটে একটা লণ্ঠনের আলো, একটা নৌকা। মাঝি বসে আছে। এবার সে তাকিয়ে আছে। মাঝির কণ্ঠ বাতাস ভেঙে আসে, সময় হয়ে গেছে বাবা, চলে আয়। তৌহিদের গলা শুকিয়ে যায়। আমি তো ফিরে এসেছি। মাঝি মাথা নাড়ে, ফিরেছিস ঠিকই, কিন্তু পুরোটা না। চারপাশের অন্ধকার ঘন হয়ে আসে। মাঝি বলে, নদীতে যারা পড়ে সবাই ডুবে মরে না, কেউ কেউ আটকে যায় মাঝখানে। তৌহিদ কাঁপা গলায় বলে, তাহলে আমি কি? মাঝি খুব শান্ত স্বরে বলে, তুই তোর স্মৃতি, তোর শরীর ফিরেছে, কিন্তু তোর রাতটা নদী রেখে দিয়েছে। হঠাৎ তৌহিদের কানে নিজেরই কণ্ঠ, গত রাতের, আমি তো পার হয়েছি। মাঝি বলে, এই কথাটাই সবাই বলে। নৌকা ধীরে ধীরে নদীতে নামে। মাঝি শেষবারের মতো বলে, যেদিন তুই আয়নায় নিজেকে একসাথে নড়তে দেখবি, সেদিন বুঝবি তুই পুরোটা ফিরেছিস। লণ্ঠনের আলো দূরে মিলিয়ে যায়। নদী আবার চুপ। পরদিন থেকে গ্রামে সবাই বলে, তৌহিদ আগের মতো নেই, চুপচাপ। রাতে নদীর দিকে তাকিয়ে থাকে। আর কেউ জানে না, কিছু কিছু রাতে ঘাটে দুটো নৌকা দেখা যায়। একটাই মাঝি, আরেকটা একটা ছেলে। একই মুখ, একই চোখ, একই প্রশ্ন নিয়ে। এইবার কি পুরোটা পার হওয়া যাবে?